আমি সুলতানা রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক। আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, এই সময়ের সাহসী কণ্ঠস্বর অ্যাডভোকেট ফজলুর রহমান। জনাব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে মানে এই সময়ের যে ঘটনাক্রম চলছে, আপনাকে সবাই বলছে যে আপনি এখন মানুষের কথা মানে মানুষ যা ভাবছে, মানুষের অন্তরের ভিতরের যে কথাগুলি প্রতিধ্বনিত হচ্ছে, সে কথাগুলো আপনার কণ্ঠ দিয়ে বেরিয়ে আসছে। সে কারণে অনেকেই আপনাকে বলছেন যে আপনি এই সময়ের সাহসী কণ্ঠস্বর, বলিষ্ঠ কণ্ঠস্বর। নিঃসন্দেহে তাই। আজকে আমি আপনার কাছে মানে যে বিষয়গুলি জানতে চাবো, যে আপনি দেখেছেন যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদাকে যেভাবে করে লাঞ্ছিত, অবমানিত করা হয়েছে, এর আগেও একই রকম ঘটনা ঘটেছে। এই মবের যেই তাণ্ডব, এটি কোনোভাবেই লাগাম টানতে পারছে না সরকার। সেই সরকারের সঙ্গে বিএনপির কি কোনো সমঝোতা আছে? এবং এই কাজগুলো করেছে বিএনপির কর্মীরা খালেদা জিয়ার নামে স্লোগান দিয়েছে, এবং যেই ব্যক্তি কে এম নুরুল হুদাকে জুতাপেটা করছিলেন, তিনি একজন মিরপুরের একজন ওয়ার্ড কমিটির নেতা। আপনাকে ধন্যবাদ এই কারণে যে আজকে একটা বিশেষ সময়ে আপনি আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। সেই কারণে আপনাকে এবং আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি, আর বাংলাদেশের মানুষকে আমার সালাম জানাচ্ছি। যারা বিদেশে বসে শুনছেন তাদেরকেও আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, আসলে আমি চিন্তা করেছিলাম কিছুদিন আমি কথা বলা থেকে বিরত থেকে দেখব যে কি হয় বাংলাদেশে। কারণ আমাদের দল একটা অবস্থানে গিয়েছে, সেই অবস্থান থেকে তারা কিছু কথা বলছেন, তারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন। সেই প্রেক্ষাপটে যেহেতু আমি একটা দল করি, আমি এটা খুব সচেতন ভাবে এবং গভীরভাবে লক্ষ্য করছিলাম যে সম্ভবত আমাদের দলের সঙ্গে ইউনূস সাহেবের যে কথাবার্তা বা বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে আমি বুঝতে পেরেছি, বলবো না, আমি জানতে পেরেছি। এটা পরে একটু অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু আমি এরপরে একদিন বলেছিলাম যে আমি কোনো কথা বলবো কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার উপরে যদি কোনো আক্রমণ হয়, আমি তখন মুক্তিযোদ্ধা হিসাবে আমার কথা বলতেই হবে। তা না হলে বিবেকের সঙ্গে আমাকে প্রতারণায় সামিল হতে হবে, বিবেক আমাকে দংশন করবে। আমি কালকে যে ঘটনাটি দেখলাম, কালকে বা পরশু বোধহয়, এটা বাংলাদেশে আমি বারবার বলছিলাম, যা শুরু হয়েছে এইটা কোনো দেশে, কোন সভ্য মানুষের দেশে সামান্যতম মানবাধিকার যেখানে আছে সেই সব দেশে এই ধরনের কাণ্ড হয়েছে বলে আমার জানা নেই। এটা তো চলছে প্রথমে 5ই আগস্টের কিছুদিন পরেই। 5ই আগস্ট কেন্দ্রিক যারা নেতৃত্ব দিয়েছিল তাদের চেহারাগুলো মানুষের কাছে সুস্পষ্ট ভাবে প্রতিভাত হতে শুরু করল, এবং সেইখান থেকে দেখা গেল মব জাস্টিস শুরু হয়েছে। এবং সেই মব জাস্টিসের বা মবের এত ঘটনার মধ্যে যে দুইটি ঘটনা মানুষকে খুব ভাবিয়ে তুলেছে, খুব দুঃখ দিয়েছে, বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি মানে চোখের পানি ফেলতে বাধ্য করেছে। এর একটি হলো সমস্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে ফেলা, এবং সবচেয়ে বড় অপরাধ হলো 7 জন বীর শ্রেষ্ঠের ভাস্কর্য বিভিন্ন জায়গায় ভেঙে ফেলে
মাটিতে পা দিয়ে মোড়ানো এবং আগুন দিয়ে পুড়ে দেওয়া। এই ব্যাপারে কোন দল কথা বলেছে বলে আমার জানা নাই। এমনকি সেনাবাহিনী 7 জন বীরশ্রেষ্ঠ সবাই সেনাবাহিনীর লোক। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যে বাংলাদেশে আসতেও পারে নাই, এমনকি ইন্ডিয়াতেও পৌঁছতে পারে নাই, পাকিস্তানের একটা বিমান নিয়ে এসে উড়ে আসতে চেয়েছিল, সেইখানে তার বিমানকে পাক বাহিনী ভূপাতিত করে এবং সেইখানে তিনি শহীদ। সেই যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, তার ভাস্কর্যটাকে ভেঙে চুরমার করে দিয়ে পা দিয়ে পারানো হলো। এই ব্যাপারেও সেনাবাহিনী বা কোন রাজনৈতিক দলের মুখ থেকে আমি কোনো কথা শুনিনি। শুধু আমার মতো একজন লোক, যার কোনো শুধু মুক্তিযোদ্ধা ছাড়া তেমন কোনো পরিচয় আমার নাই, যদিও আমি একটা রাজনৈতিক দলের উপদেষ্টা, চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ওইটা অর্গানাইজেশনের কোনো পজিশন নয়। তারপরে আমি সমস্ত সাহসিকতা নিয়ে এইসব অপকর্ম, এইসব নর পশু নরাধমদের অপকর্মের আমি বিরোধিতা করেছি। এটা হলো একটা। আরেকটা হলো যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো এবং তার বাড়ি যেদিন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, আমার কাছে মনে হয়েছিল মানুষ বাংলাদেশে, আমার যত মানুষের কাছে দেখা হয়েছে, যত মুক্তিযোদ্ধার কাছে, শত শত মুক্তিযোদ্ধা আমাকে ফোন করে, হাজার হাজার মুক্তিযোদ্ধা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করে এবং করছে। প্রত্যেকের একটা মারাত্মক ধরনের অন্তরের কান্না হলো যে বঙ্গবন্ধুর বাড়িটাকে বুলডোজার দিয়ে গুড়াইয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়ার অর্থ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গুড়িয়ে দেওয়া। এই দুইটা ঘটনায় কোন রাজনৈতিক দল প্রতিবাদ করেছে এটা আমার জানা ছিল না, বরং সেনাবাহিনীকে আমি দেখেছি চৌকিদারের ভূমিকা অবতীর্ণ হয়েছে। সেই সময় যে সেনাবাহিনী বা একটা দেশের সার্বভৌমত্বের প্রতি, সেই সেনাবাহিনী পরবর্তী সময়ে বলল যে আমরা আর কোনো মব সৃষ্টি করতে দেব না এবং এইটাকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব। হ্যাঁ, তারা যে কোনো মূল্যে প্রতিহত করে। আমি 6-7-এ পাস্ট পারফেক্ট টেন্স এর একটা কথা ছিল, ট্রেন ছাড়িবার পরে যাত্রী স্টেশনে পৌঁছিল, ডাক্তার আসিবা আগেই রোগী মারা গিয়েছিল। এই কথাগুলো যে কে লেখছে আমি জানি না। এই কথাগুলো সাংঘাতিক ভাবে আমাদের সেনাবাহিনী মব মোকাবেলার নামে ফলো করছে। ঘটনা ঘটে যাওয়ার পরে তারা কিছু কিছু ব্যাপারে দেখলাম, রংপুরে একটা ব্যাপারে তারা কিছু পদক্ষেপ নিল, আর 3 দিন পরে আজকে দেখলাম একজনকে গ্রেফতার করলো, যে প্রথম এবং প্রধান ব্যক্তিকে আমি দেখলাম একজন মুক্তিযোদ্ধার গালে জুতা দিয়ে পিটাচ্ছে, একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিচ্ছে। আমার কথাটা এই জায়গাতে, আমি এই লোকটির এত সমালোচনা করেছি, এই চিফ ইলেকশন কমিশনারের, ওই যে মায়ের পুতেরা যারা এখন এই জুতা তার গলায় দেয়, আমি বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম, আমার মতো এত বেশি সমালোচনা সেই রকিবুল হুদা সাহেবের কেউ করে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, এটা আবারও বলছি, চ্যালেঞ্জ করলাম। আমি আমার মতো সমালোচনা রকিবুল হুদা সাহেবের কেউ করে নাই। এমন কি 18 নির্বাচন নিয়ে আমি যে কবিতা, নুরুল হুদা, 18 নির্বাচন নিয়ে আমি যে কবিতার লাইন বলেছি, নিশিতে যাইও ইলেকশন রে বন্ধুরা, নিশিতে যাইও ইলেকশনে, জ্বালাইয়া ইলেকট্রিক বাতি, নৌকায় সিল মারিব সারা রাতি, কব কথা পুলিশের শোনে। এত কথা আমি বলেছি। এমনকি আমি এমনও বলেছি যে আমার এলাকায় একটা গ্রাম আছে হবিগঞ্জে, সুনামগঞ্জের সাল্লা থানায় কামারগাঁয়ের চোরের যে ইমান আছে, এই নির্বাচন কমিশনের এতটুকু ইমানও নাই। এইসব কথা আমি বলেছি বাংলাদেশে। তারপরেও আমি বলবো নুরুল হুদা অন্যায় করেছেন,
এবং অন্যায় যদি করে উনি নিশ্চয়ই অন্যায় করার শাস্তি উনি পাবেন। আমি খুব ক্লিয়ারলি বলি, উনাকে যদি পুলিশ গিয়ে ধরে নিয়ে জেলখানায় নিত অথবা রিমান্ডে নিত, আমার কোনো কথা থাকতো না। উনার কঠিন বিচার সুষ্ঠুভাবে যদি হতো আইনগতভাবে, তাতেও আমার কোনো কথা থাকতো না। আমার কথা হলো, একটা লোককে মব কেন ধরবে? আর মব যদি ধরে তাইলে সেনাবাহিনীর যে ওয়াদা মানুষের কাছে, সেই ওয়াদার কি হবে? কারণ সেনাবাহিনীকে তো মানুষ সার্বভৌমত্বের প্রতীক মনে করে। আর পুলিশ কোথায় থাকে? সবচেয়ে বড় কথা আমি যেটি বলতে চাই, প্রকৃষ্ট কথা, উনাকে জুতা দিয়ে পিটানো হয়েছে যেহেতু উনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা এখন জুতার পিঠা খাবে, জুতার মালা গলায় দিবে। এইটা শুরু হয়েছে বহুদিন, প্রথম 5ই আগস্টের পর থেকে। এই যে আমি বলেছি, একটা কালো শক্তি এই দেশে রাষ্ট্র ক্ষমতা চক্রান্তমূলক ভাবে বকলমে দখল করে এই দেশের সমস্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে তারা ধ্বংস করে দিতে চায়। আর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া শুরু হয়েছিল 14 গ্রাম থেকে, যেখানে ওই কালো শক্তি জামাতের সেই সব নরপশু নরাধমেরা একজন মুক্তিযোদ্ধার গলায় মালা দিয়েছিল। সেটার কোনো প্রতিকার হয়েছে বলে আমার জানা নাই, জনগণ সেটা জানে না। এবং আমি মনে করি যে ওই যে নুরুল হুদা সাহেবের গলায় জুতার মালা দেওয়া হয়েছে এবং গালে জুতার বাড়ি দেওয়া হয়েছে, যারা দিয়েছে তাদের পূর্বপুরুষের ইতিহাসটা একটু জানা দরকার। বিশেষ করে ওই ছেলেটা যে আমি দেখলাম, সে যে দলই করুক, বলা হচ্ছে সে স্বেচ্ছাসেবক দল করছে, যে দলই সে করুক, ওর বাপ কি করত অথবা ওর দাদা ওর গোষ্ঠী কি করত মুক্তিযুদ্ধে, এইটা একটু আমার জানা দরকার। আমি চ্যালেঞ্জ করলাম, আমি আবারও বলি, আমি চ্যালেঞ্জ করলাম, এই ছেলেটির নিশ্চয়ই বংশীয় পরিচয় হবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে। এই ছেলেটির বাপ দাদার পরিচয় বা বংশীয় পরিচয় হবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তির সাথে। হয় আল বদর, না হয় আল শামস, না হয় রাজাকার, না হয় দালালের ছেলে, না হয় শান্তি কমিটির ছেলে বা নাতি, এই জায়গাতে যাবে। এইটা আমি চ্যালেঞ্জ করে বললাম। যদি এটা মিথ্যা হয়, আমি হয়তো বা রাজনীতিতে ভুল হব, আমার দৃষ্টিভঙ্গি ভুল হবে না, আমার বক্তব্য ভুল হওয়ার কোনো কারণ নাই। কাজে ওই যে রাজাকারের ছেলেরা, আল বদর আল শামসের ছেলেরা, দালালের ছেলেরা, যাদেরকে ওই কয়েকদিন আগেও শেখ মুজিবকে আর চার নেতাকে আর ওই মন্ত্রী ওই এমপিদেরকে ছোট করতে গিয়ে একটা সত্য কথা বলেছে যে এই দেশের পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যারা সহযোগী শক্তি ছিল, তাদের মধ্যে আল বদর, রাজাকার, আল শাম, জামাত, নেজাম এবং মুসলিম লীগ ছিল। এবং আমার ধারণা এই ছেলেটি বা যারা এইসব করে, মুক্তিযোদ্ধার গলায় যারা জুতার মালা দেয়, তাদের হৃদয়ে ক্ষরণ আছে, তাদের হৃদয়ে রক্তকরণ হয়। হয়তোবা তার বাপ অথবা তার দাদা অথবা তাদের গোষ্ঠীর কোন লোক মুক্তিযুদ্ধে বিরোধিতা করার কারণে মুক্তিযোদ্ধাদের হাতে হয় নিঃশেষ হয়ে গিয়েছিল, জীবন শেষ হয়ে গিয়েছিল, অথবা তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে কুকুরের মতো এই দেশে বেঁচে আছে। তারা এখন তার প্রতিশোধ নিচ্ছে বলে আমি মনে করি। কাজে আমি আমার দলকেও বলবো, আমার দল নিশ্চিতভাবে এই ধরনের ঘটনা সমর্থন করে না। এই কারণে করে না, আমি করি না এই কারণে, আমি চাই না দেশের কোনো পরিবর্তন হলে আমার গলায় জুতার মালা পড়ুক, আমাকে কেউ গালে জুতা দিয়ে বাড়ি দেখ। আমি চাই না এখন যারা সরকার চালাচ্ছে তাদের গলায় জুতার মালা দেওয়া হোক অথবা গলায় গালে জুতার বাড়ি দেওয়া হোক। আমি চাই না রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারো বাড়িতে আগুন দেওয়া হোক, কারো বাড়িতে বুলডোজার চালানো হোক, কারো বাড়িতে মব ঢুকে তার স্ত্রী পুত্র পরিজনকে হত্যা করা অথবা মারধর করে সমস্ত সম্পদ লুট করা হোক। এটা আমি বাংলাদেশে চাই না, চাই না, চাই না। এতে আমার যা হবে হবে।
আমি খুব ক্লিয়ারলি বলেছি, এই ধরনের লোকেরা যারা পাকিস্তান আমলে কয় বেটা সিএসপি, যে ছেলেগুলো এই কাজ করছে, এদের বাড়িতে সিএসপি আছে, কয়টা বাড়িতে বিসিএস আছে, কয়জন সিনিয়র সচিব ছিল। নুরুল হুদার ভুলের কোনো মানে কমতি নাই, প্রায়শ্চিত্ত তার ভুলের করতেই হবে, কিন্তু সেই প্রায়শ্চিত্তটা এইটা না তার গালে জুতার বাড়ি দেওয়া হবে, প্রয়োজনে তাকে বিচার করে ফাঁসি দেওয়া হবে। কিন্তু এইভাবে অত্যাচার করলে জনম জনম এই জিনিসটা কিন্তু থেকে যাবে, পৃথিবীর কাছে ভুল ইনফরমেশন যাবে। এটা যদি বিএনপির নামে হয়ে থাকে, যেটা হয়েছে আমি দেখলাম, যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে, আমাদের তারেক রহমান সাহেবের নামে স্লোগান দিয়া, বিএনপির নামে স্লোগান দিয়ে ঘটনাগুলো ঘটছে, আমার কাছে এখনো বিশ্বাস হতে চায় না। যদি এটা সত্যিই হয়, তাইলে বিএনপি সম্পর্কে এই পৃথিবীর মানুষের কাছে, দেশের মানুষের কাছে কিন্তু ভুল বার্তা যাবে। অপরাধ আমি খুব ক্লিয়ারলি আরো বলি, একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে করা হলো, আমি এটা আগে থেকে বলছি, আজকে 6 মাস বা 8 মাস যাবত বলছি, কোন মুক্তিযোদ্ধার বিচার এই ধরনের যুদ্ধ অপরাধীর আদালতে হতে পারবে না। যে আদালতে পাকিস্তান হানাদার বাহিনীর আলবদর রাজাকারদের বা দালালদের বিচার হয়েছিল, সেই আদালতে হবে না। এটা একদিন মানুষ জায়গায় উঠবে। আমি কিন্তু বললাম, এবং আমি বারবার বলতেছি, যে এই আদালতে তাদের বিচার হবে না, এই কোর্ট দিয়ে তাদের বিচার হবে না, এই প্রসিকিউশন দিয়ে তাদের বিচার হবে না। এবং নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা, আমি আরো বলেছি, মুক্তিযোদ্ধারা নিশ্চিত ভাবে এইসব মামলায় বেল পাওয়ার রাইট রাখে সারা পৃথিবীতে। আজ পর্যন্ত ভারতবর্ষ, যারা আন্দামান দ্বীপপুঞ্জে এক সময় নির্বাসিত হয়েছে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিল যারা, তাদের ইতিহাস জেনে দেখো। ভারতের কথা বললে আবার বলবেন ভারতের দালাল, কিন্তু ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা কামীরা আমৃত্যু কেউ কোনদিন জেলে যায় নাই। ওই যে কিউবার ফিডেল ক্যাস্ট্রো, যিনি প্রথম দিন পাদিস্তাকে পরাজিত করে দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন, আমার সাথে যারা মুক্তিযুদ্ধ করেছে, আমার সঙ্গে যারা বিপ্লব করেছে, সেই বিপ্লবীরা কোনোদিন জেলখানায় যাবে না, তাদের হাতে কোনোদিন বেড়ি পরানো যাবে না। হ্যাঁ, সে যদিও মহা ভুল করে, তার বিচারের শেষ বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে সে জেলে যাবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সামান্যতম সম্মান দেওয়া হচ্ছে না। কেন হচ্ছে না আমি জানি, এই কারণে জানি যে এই দেশের মানুষ বড় একটা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিল। সেই ধাঁধাটা হলো 15 বছর শেখ হাসিনা সরকারের কুশাসনের কারণে আমার মতো লোকের মধ্যে একটা জিনিস চিন্তা এসেছিল যে শেখ হাসিনা এই মুহূর্তে যাওয়া দরকার। আমাকে প্রশ্ন করেছিল, তাহলে কে আসবে? আমি উত্তর দিয়েছিলাম, প্রয়োজনে আজরাইল আসুক। এখন দেখতেছি আজরাইলের চেয়েও অনেক খারাপ জিনিস আসছে। কাজেই মানুষের এখানে ইজ্জত নাই, মানুষের এখানে সম্মানের কোনো নিশ্চয়তা নাই, মানুষ বিপদে পড়লে যাওয়ার কোনো জায়গা নাই। এই ধরনের নৈরাজ্যজনক একটা দেশ, 212টা দেশ পৃথিবীতে আছে, একটা দেশ আছে কিনা আমি জানি এই ধরনের নৈরাজ্যজনক অবস্থা বাংলাদেশে যা আছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে, শুনেন। আমি প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কোর্টে মামলা করি, আমি আপনাকে বলি, এবং আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করি, ক্রিমিনাল বেঞ্চে আমি যাই, সেইখানে আমি দেখছি আজকে কি অবস্থা চলছে। ওই যে আগেও বলছি, এখনো বলছি, যে আওয়ামী লীগের 15 বছরের শাসনে বিএনপির কোন সিনিয়র অ্যাডভোকেট জেলখানায় যেতে হয় না। এমনকি অ্যাডভোকেট হইলে পরে কোর্টে আসলেই বেল, একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় নাই। আওয়ামী লীগের 15 বছরে হাইকোর্টে কোন বিএনপির উকিল আগাম জামিন বলেন আর রেগুলার জামিন বলেন, বেল। এখন শত শত উকিল জেল কাটতেছে। আমি ওদের পক্ষে না, আমি হইলাম আমার পক্ষে। আমি আমার নেতাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে, আমি আমার উকিল যারা সিনিয়র উকিল যারা বিএনপি করেন তাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে।
কারণ বাংলাদেশ কিন্তু জোয়ার ভাটার দেশ, এই দেশ কিন্তু জোয়ার ভাটার দেশ। এদেশ এমন নাও থাকতে পারে। আর সবার উপরে আছে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াতাইজ্জু মান তাশাউ ওয়াতাজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাজে আজকে যারা গণহারে বাংলাদেশের সমস্ত লার্নেড আইনজীবীকে জেল খাটাচ্ছেন এবং মাসের পর মাস জেলে রাখছেন, বেল পাওয়ার পরেও আবার আপিল করছেন, আপিল করার পরেও ছাড়া পাচ্ছে না, সুপ্রিম কোর্টে গিয়ে 6 মাস আটকে থাকে, আমি অনুরোধ করব বিশেষ করে আইনজীবীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আওয়ামী লীগ কিন্তু তাদের আমলে কোনো আইনজীবীকে জেলখানায় দেয় নাই। হ্যাঁ, আমি স্বীকার করব আওয়ামী লীগ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে অন্যায় করেছে, আমি এই কথাটা নিশ্চিত ভাবে স্বীকার করব। অথবা অন্যান্য বিচারের ব্যাপারে হয়তোবা কোন লোক দোষী না, তাদেরকে জেল দিয়ে দিয়েছে। কিন্তু সাধারণ রাজনৈতিক মামলায় কোনো কারণেই কোনো আইনজীবী বা বিএনপির কোন সিনিয়র নেতা হোক আর জুনিয়র নেতা হোক, কেউ জেলে থাকে নাই হাইকোর্টে আসার পরে। আমি এটা চ্যালেঞ্জ করলাম। তো আমি সমস্ত কথা তো বলি, আমার নিজের উপরে সমস্ত দায়িত্ব নিয়ে যে ফজলুর রহমান মিথ্যা কথা বলে, এই কথাটা কেউ বলে কিনা? কেউ বলতে পারবে না। আমি একজনের নাম বলি, তার নাম সিনিয়র অ্যাডভোকেট, তিনি আজকে পৃথিবীতে নাই, জনাব খন্দকার মাহবুব হোসেন। উনার নামে একটা মিথ্যা মামলা, গায়েবী, শেখ হাসিনা আমলে ছিল গায়েবী মামলা, আর এখন গায়েবী চেয়ে আরো অনেক কঠিন মামলা। মাহবুব হোসেন সাহেব, তাকে যখন এই মামলাটা দিল, খন্দকার মাহবুব হোসেন সাহেব আমাকে বলেন, ফজলু তুমি মামলাটা তুমি মুভ করো। সেই মামলাটা আমি মুভ করার সঙ্গে সঙ্গে আগাম জামিন দিলেন, এবং আগাম জামিনে উনাকে রাখার সঙ্গে সঙ্গে উনার মামলাটা একটা কোর্ট, যে কোর্ট আওয়ামী লীগ দ্বারা জজ হয়েছিল, যে কোর্টের সিনিয়র জজ, আমি নামও বলতে পারি, এবং ছাত্রলীগের নেতা ছিল রাজশাহী ইউনিভার্সিটি, সেই জজ খন্দকার মাহবুব হোসেনের মামলাটা দুইটা কথা শোনার পরে বলল, ইয়েস, রুল স্টে 561 এতে রুল স্টে করে দিল। এরকম বহু আছে, বহু বহু আমি বলতে পারি। এখনো যারা সিনিয়র অ্যাডভোকেট, যারা বিএনপির জীবিত আছে, তাদের নামে অনেক মামলা আছে, কিন্তু কাউকেই, একমাত্র 3 দিনের জন্য আমাদের সেক্রেটারি ছিল কাজল, রুহুল কুদ্দুস কাজল, 3-4 দিন হাজত, কিন্তু যখনই হাইকোর্টে আসছে বেল। কিন্তু আজকে যা হচ্ছে, এটা হলো একটা আইনজীবীদের ব্যাপারে, সিনিয়রদের ব্যাপারে। 2 নম্বর হইলো রাজনীতি করে বাড়ির ছেলেটি বা পুরুষটি দেখা গেল তার স্ত্রী সহ আসামি, তার মেয়ে সহ আসামি। হ্যাঁ, মেয়ে আসামি হয়েছে, কিন্তু দুর্নীতি দমন মামলা যদি মেয়ের নাম থাকছে ব্যাংকে, বিএনপির সময় হয়েছে, কিন্তু এখন কিন্তু ক্রিমিনাল কেসে ওই যে গুলি করছে শেখ হাসিনা সহ আরো 277 জন, ওই 277 জনের ঘরের বউরে দিয়া দিছে, বেল পাইছে সুপ্রিম কোর্ট থেকে, তারপরও বাড়িতে পারে না, আরেকটা কেস, আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আইসা বেল পাইছে, আরেকটা মামলা, আবার সুপ্রিম কোর্টে আসছে, তারপরে আবার আরেকটা মামলা। ওই জেল গেটে আসতে পরে না আপনার নামে আরেকটা নতুন মামলা আসছে। এইগুলা কিন্তু একটা দেশকে ভালোর পথ, আমরা তো ভালোর জন্য, আমরা তো মনে করছিলাম শেখ হাসিনা চইলা গেলে পরে আইনের শাসন হবে, বিচার বিভাগের স্বাধীনতা হবে। সেদিন দেখলাম ডক্টর কামাল হোসেন সাহেবের সুযোগ্য কন্যা, যিনি এখন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট, সারা হোসেন, উনি বললেন, আমিও বলছি নির্বাহী বিভাগের আদেশে এখন কোর্ট চলছে। হয় নির্বাহী বিভাগ আদেশ দিয়ে কোর্ট চালাবে, বিচারক থাকবে না, আর না হলে বিচারক থাকবে, নির্বাহী বিভাগের আদেশ থাকবে না, শুধু আদেশটা হবে আইনের মাধ্যমে। ল উইল ডিটারমিন অল দ্য কোর্স অফ এ কেস। তা যদি না হয়, তাহলে নির্বাহী বিভাগ এসে এখানে বসুক, আইনমন্ত্রী এসে চিফ জাস্টিসের চেয়ারে বসুক, উনারা এখানে কেউ ফাঁসি দিয়ে, কেউ যাবজ্জীবন, যা ইচ্ছা তা করুক, কিন্তু চিফ জাস্টিস বসায় রাইখা
এপিলেট ডিভিশনের 2টা বেঞ্চ বসায় রাইখা 49টা হাইকোর্টের বেঞ্চ বসায় রাইখা নির্বাহী আদেশে একটা দেশ কিছুতেই চলতে পারে না। চললে পরে এটা দেশ থাকে, আমি জানি না মানুষ কোথায় আছে, এটা দেশ থাকবে না। আওয়ামী লীগ যারা অপরাধ করছে প্রত্যেকেরই জেল হওয়া উচিত, যারা মানুষ খুন করছে তাদের ফাঁসি হওয়া উচিত। সবচেয়ে খারাপ কাজ করছে, 15 বছরে 3টা নির্বাচন দেয় নাই দেশটাকে, সালমান রহমানদের মাধ্যমে, সালামদের মাধ্যমে। আর এখন ওই যে এনসিপির নেতারা যারা 2 টাকা দিয়ে ডাইল দিয়ে ভাত খাইতে পারতো না, সূর্য সেন হলে মহসিন হলে, যারা এখন 1500 কোটি টাকা আনে, 1500 কোটি টাকা যারা আনে, ওই সব বড় বড় এখন আবার দেখি আবার তারা টাকা দিতে চায় না বলে আবার তাদেরকে দেশ ছাড়া করতেছে, অথবা তাদের নামে নতুন করে কেস দিতেছে। বড় বড় সেই ব্যবসায়ীরা এখনো বাংলাদেশে আছে, যারা শেখ হাসিনাকে টাকা দিত অথবা শেখ হাসিনার নামে বাংলাদেশকে লুট করত। সেই যে 15 বছরের শাসন, সেই শাসনের একটা কঠিন বিচার হওয়া দরকার, কিন্তু সেই বিচারটা হওয়া উচিত আইনের মাধ্যমে। সেই বিচারটা জুতার বাড়ি দেওয়া, গালে জুতার বাড়ি দেওয়া না, তার বাড়ি পুরায় দেওয়া না, বুলডুজার চালানো না, অথবা সে অন্যায় করছে তার বউরে এনে জেলখানায় ঢুকায় রাখে 5 বার বেল পাইলে আরো 5টা কেস দিয়ে দেওয়া না, সৌনারেজ দেখানো না। আমি আজকে এখানে বসছি একটা মাত্র কারণে, এই জিনিসগুলো হচ্ছে। এটা কিন্তু জোয়ার বাটার দেশ। আমি সব সময় বলি আমি আর চাই না এই দেশে এই সব হোক। আমি চাই না কোনো কারণে সরকার পরিবর্তন হইলে পরে আবার আমার গালে কেউ জুতার বাড়ি দিক, অথবা আমি জেলখানায় পড়ে থাকি 3 বার বেল পাইলে পরে আবার আপিল করে 7টা কেস আমার নামে দেখ। ওটা আমি চাই না, কারণ আমার বয়স হয়েছে 78। এই 3রা অক্টোবর আমার বয়স হবে 78 বছর। আমি আপনাকে বলি মুক্তিযুদ্ধ করেছিলাম, কত সুন্দর স্বপ্ন দেখেছিলাম, কত সুন্দর গ্রামের স্বপ্ন দেখেছিলাম। সুন্দর গ্রাম হবে, ছবির মতো দেশ হবে, আইনের মাধ্যমে দেশ চলবে, গণতন্ত্র হবে, গরিব মানুষের পেটের ভাত পরনের কাপড় হবে, গরিবের সন্তানের শিক্ষা শেষে মানুষের চাকরি হবে, এই দেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ হবে। যে ধর্মনিরপেক্ষতার প্রত্যেকটা কথা, আমি যারা আজকে আমাকে বকাবকি করেন, আল্লাহ বলেছেন প্রতিদিন প্রতি মুহূর্তে কোরআন শরীফের প্রত্যেকটি সূরায় বলেছে, প্রত্যেক জায়গাতে আমি চ্যালেঞ্জ করলাম, বলছে আমি হলাম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক। সবকিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, আমার আল্লাহ কোরআনে যদি বলে আমি হলাম সবকিছুর মালিক, তাইলে সেই আল্লাহ আমারও মালিক, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই মালিক, হাতি ঘোড়া ভাগ ভাল্লুক গরু পশু সবার মালিক, গাছপালা সবার মালিক। কাজে আল্লাহ যেহেতু ডিফারেন্স করে না, আমি কেন ডিফারেন্স করব? আমি চাই ধর্মনিরপেক্ষতার মাধ্যমে, ওই যে আমি সব সময় কথা বলি, মানুষ বলে ফজলুর রহমান পুরাণ কথা বলে, পুরাণ কথাই তো সত্য কথা। শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। রক্ত কাটলে সবার শরীর থেকে লাল রক্ত বের হয়, কারো রক্ত সাদা না, সাদা মানুষের রক্ত সাদা না, কালো মানুষের রক্ত সাদা না, বাদামি মানুষের রক্ত বাদামি না, সবার রক্ত লাল। কাজে আমি তো চাই মানুষের দেশ হোক, মানুষের পৃথিবী হোক, মানুষের সমাজ হোক। আজকে যা চলছে আমি দেখলাম না, শুধু এটা কি হইলো, ওই রবি ঠাকুরের বই রাখা যাবে না। কবি নজরুল ইসলাম, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, সে ইসলাম বিরোধী, অতদিন পরে আবার বলা হচ্ছে বই ফালা দিতেছে, লাইব্রেরি থেকে 5 লক্ষ টাকার বই নিয়ে গেছে। আমি দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের সেই বাড়ি, যে বাড়িতে বৈশা কবিতা লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর। হায় হায় রে, অসভ্য ইতরের দল, আরে অমানুষ পশুর দল, যে বাড়িতে বৈশা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনদিন রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম দিয়া বিচার করে নাই, বরং মুসলমান কৃষক ছিল সবচেয়ে দরিদ্র, তাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করছে। তাদেরকে সাহায্য করার জন্য পূর্ব বাংলায় প্রথম ব্যাংক স্থাপন করছে নওগাঁয় এবং সিরাজগঞ্জে। সেই রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি হিন্দুও ছিল না ধর্মবিশ্বাসে যিনি ছিলেন ব্রাহ্মণ, যিনি একেশ্বরবাদে বিশ্বাস করতেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুর, যে রবীন্দ্রনাথ ঠাকুর হলো বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। যতদিন চন্দ্র সূর্য উঠবে, যতদিন বাংলার বাঙালি জাতি থাকবে,
একজন সাহিত্যিক নিয়ে যদি প্রথম এবং প্রধান গৌরব পৃথিবীতে করতে হয়, নোবেল লরিয়েট সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামে আমাদের পরিচয় হবে, গৌরব করতে হবে। তার বাড়িটা ভাঙ্গিয়া দেয়, আগুন দিয়া পুরায় দেয়, একটা হাসিও দেয় না, একটা কাশিও দেয় না সরকার। মুক্তিযোদ্ধার গালে জুতার বাড়ি দেয়। আমি বুঝি না আল্লাহ কি এদেরকে চিরদিন কি ক্ষমতা রাখবে কিনা, চিরদিন ক্ষমতা রাখবে কিনা। কিন্তু আমি জানি এইভাবে চললে পরে ইউনূস সাহেব যা করে করুক, স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেবরা যা করে করুক, ওই মন্ত্রী সবার লোকেরা হাসি দেখ, কিন্তু আমার দল বিএনপি এটা প্রতিবাদ সিরিয়াসলি করতে হবে। এমনকি আমার দলের ভিতরে যদি এই ধরনের অপরাধ চলতে থাকে, আমি বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান সাহেব এবং আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সঠিক একটা বিচার করবেন। তা না হলে কিন্তু দলের মুখে কালি পড়বে, এবং সেই কালি পড়লে কিন্তু এর থেকে আমিও বিযুক্ত হব না। আমি চাই না আমার দলের ব্যাপারে মানুষের কাছে বা পৃথিবীর কাছে ভুল বার্তা যাক। কাজে আমি এই কারণেই আজকে এখানে বসছি। আরেকটা বলি আপনাকে, বিএনপির মুখে কালি পড়া কি বাকি আছে? বিএনপির মুখে কালি পড়া কি বাকি আছে? বাকি আছে না আছে সেটা আপনারা বিবেচনা করেন, আমি তো বলবো না। আমি বলবো না। আমি আরেকটা কথা আপনাকে বলি, একটা মামলা হয়েছে, একজন মহান নেতা কিছুদিন আগে গাজীপুর গেছিল, কোন দলের সেটাও বলবো না, বললে পরে আমার আবার আল্লাহ কি করে জানি না। উনি যাওয়ার পর উনার গাড়িতে আক্রমণ করার একটা নাটক করা হইল। আমি যদি কথা আমার সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারে, কারণ আমি লয়ার, আমার কাছে কেসগুলো আসে। সেই মহান নেতাকে আক্রমণ করার অপরাধে 100 মানুষের নামে এবং 1000 থেকে 1200 মানুষের নামে বেনামে, যে 100 মানুষ আমাকে আক্রমণ করছে, আরো তাদের এরা আরো বেনামে 1000-1200 লোক ছিল, তাহলে সর্বমোট 1300। সবাইকে খবর দেওয়া হইতেছে, কেউ বেল পাইবা না এই সরকার ক্ষমতায় থাকতে, যেহেতু পৃথিবীর সবচেয়ে মহান নেতার গায়ে তোমরা হাত দিছো। কারণ যেই নেতা আঙ্গুল হেলাইলে পরে আওয়ামী লীগের মতো একটা 75 বছরের দল, তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায় আওয়ামী লীগ, সেই মহান নেতার গায়ে তোমরা হাত দিছো। কাজেই তোমরা বেরোতে পারবে না, সব জেলে দেবে। জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে প্রস্তাব যায়। কি প্রস্তাব? তুমি তো এফআইআর এর আসামি, তোমাকে করা হয়নি, তোমাকে যেহেতু পুলিশ ধরছে, আমাদেরকে দিবা 5 লাখ টাকা আর পুলিশকে দিবা 5 লাখ টাকা। সেই 10 লাখ টাকা হলে তোমার যেহেতু নাম নাই, বাদী গিয়া বলবে তার ব্যাপারে বেল দিলে আমার কোনো আপত্তি নাই। আমি এগুলা কয়ে দিতেছি কথাগুলা। আর কালকে এসে কেন্দে 3 জনের স্ত্রী আমাকে বইলা গেছে, যেহেতু আমি 3 জনের বেল করাইছি হাইকোর্ট থেকে, ঈদের আগে 3 জনের বেল করাইছি হাইকোর্ট থেকে, একটা বেঞ্চ থেকে দিয়া দিল। কি কারণে দিল আমি জানলাম না, দিয়া দিল বেল, এবং সে তারা বাইরে হয়ে গেছে গা। কাজে আমার কাছে আইসা বলতেছে যে হয় আমাদেরকে আপনি বাইর করে দিবেন, না হলে 25 লক্ষ টাকা দিলে নাম যাদের আছে তাদেরকে আমরা গাজীপুর থেকে বেল করে দিতে পারবো। আর একটা মামলার চাঁদাবাজি বলেন আর একটা মামলার দুর্বৃত্তায়ন বলেন, সেই কারণে ওখান থেকে 50 থেকে 100 কোটি টাকা খেলা হচ্ছে, যে এই মামলার থেকে 50 থেকে 100 কোটি টাকা তারা নিয়ে আসবে। এই যদি দেশ হয়, এই দেশটা শেষ হয়ে যাক, এই দেশ চাই না। প্রত্যেকটা মামলায় সব জায়গাতে লাখে লাখে টাকা এক একজন মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে, অথচ সেই মানুষগুলো দোষী না। কিন্তু দেখা যাচ্ছে যারা দোষী, অনেক মানুষের নামে মামলা মোকদ্দমা দেওয়া হয় নাই। জিজ্ঞাসা করলাম কেন, বললো এইটার পিছনে ভিন্ন কারণ আছে, এবং সেই ভিন্ন কারণেরটা হইলো অর্থনৈতিক। আমি আপনাকে বলি, দেশ এইবার একটা হইলো কোন রিয়েল মামলা মোকদ্দমা হচ্ছে না, হইলে পরে চাঁদাবাজি হচ্ছে। 2 হইলো আইনে আদালতে আসলে পরে এই যে অবস্থাটা বললাম সেই অবস্থাটা হচ্ছে। 3 হইলো পুলিশ গিয়া কাউকে অ্যারেস্ট করছে না, অথবা অ্যারেস্ট করার সাহস পাচ্ছে না। মব নামদারি কিছু, কোন সময় কি জনতা, তৌহিদি জনতার নামে, অথবা কোন সময়
মবের ছাত্র জনতার নামে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে, আর কালকে পরশুদিন দেখলাম বিএনপির নামে, এটা আমার দুর্ভাগ্য। তারা গিয়া ধৈর্য দিয়া দেয় মানুষে, জুতার বালি দেয় গালে আর গলায় দেয় জুতার মালা। এই যে কালচারটা শুরু হয়েছে, পলিটিক্যাল কালচার মাস্ট বি abolished. This type of political culture must be abolished forever from this country. নাহলে দেশে কোনো পলিটিক্স থাকবে না। আজকে যারা জুতার মালা পরাইতেছেন, আমি বললাম কিন্তু আমি আগেও বলছিলাম, তাদেরও কিন্তু গলা আছে, জুতাও কিন্তু বাংলাদেশে আছে। জুতা কিন্তু সিরা জুতা কিন্তু চলে যাবে না বাংলাদেশ থেকে। আর যারা আজকে নেতৃত্ব করতেছেন তারা গলাগুলো কিন্তু যাবে না। তো আমাদের আমি তাদেরকে বলি, যারা আমার একজনের বাড়িতে আগুন দিচ্ছেন, বিরোধী দল বলে তার বাড়িটা ঘুরাই দিচ্ছেন, তার বাচ্চারা এখন বস্তিতে থাকে, আপনারা কিন্তু একটা বাড়ি আছে, আপনারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। দিস টাইম মে কাম, যখন আমার কথাটা আপনাদের মনে হইতে পারে যে ফজলুর আপনার ইন্টারনেটে কি সমস্যা হচ্ছে কিনা, বুঝতে আপনার কথা শুনতে পাই না। হ্যালো, জি হ্যাঁ হ্যাঁ, এখন পাচ্ছি জি, মাঝখানে একটুখানি পজ হয়ে গেছিল। হ্যাঁ, আমি এই সত্য কথাগুলা বললে কালকে দেখবেন বলবে ফজু পাগলায় কয় কি, যে কিছু ওই কিছু ধর্ম ব্যবসায়ীরা বলবে। আর ওই মালয়েশিয়াতে বৈশা আছে, এদের চেহারা গুলা দেখি, ওই দূরে বৈশা আছে, এদের চেহারা গুলা দেখি, আমাকে কি বলে সেটা বলবো না, তবে আমার কাছে মনে হয় আমাকে যারা বকাবকি করে সব হইলো স্বাধীনতা বিরোধী অথবা স্বাধীনতা বিরোধীর সন্তান, নতুন প্রজন্ম। এরা আমাকে, আর যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে তারা ফজলুর রহমানকে কেউ বকে না, এটা আমি বুঝে ফেলছি। এবং এদের মুখ এখন বন্ধ হয়ে গেছে, কারণ আমাকে যদি বকাবকি করে তাইলে মানুষ কিন্তু বুঝে এরা কারা। আমি কিন্তু এদের মুখগুলা, কালো মুখগুলা খুব সুন্দর ভাবে মানুষের সামনে উন্মোচন করতে পেরেছি। এখন কিন্তু আর আগের মতো বলে না 47-এই স্বাধীনতা, 24-এই স্বাধীনতা, 71-এ আর কিছু না, এখন কিন্তু অত বড় মুখ করে বলে না। তবে এখন শুনতাছি ষড়যন্ত্র চলতেছে, কোন ডেটকে কেন্দ্র করে নাকি বাংলাদেশের সংবিধানটা ছুঁড়িয়া ফালাইয়া দিব। এখন শুনতাছি, প্রতিদিন পত্রিকায় আসে, আমি ইউটিউবে দেখি, বিভিন্ন জায়গা থেকে, আপনাদের যেখানে বসে আছেন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে আমার কাছে আসে যে এই রকমের একটা কি কয়টাকে জুলাই ঘোষণা একটা হবে, যেখানে সংবিধানটা প্রথম ছুঁড়িয়া ফেলে দেওয়া হবে। বাপের বেড়া হইলে সংবিধানটা যদি ছুঁড়িয়া ফেলায় কেউ দিতে পারে এই দেশে, কথাটা খুব ক্লিয়ার, সংবিধান পরিবর্তন হইতে পারে থ্রু এ প্রসেস অফ পার্লিয়ামেন্ট, কিন্তু যারা সংবিধানটা যদি ছুঁড়ে ফেলায় দিতে পারে 5ই আগস্ট কেন্দ্রিক বা জুলাই কেন্দ্রিক, যারা বলতেছে যে এইখানে আর কোনো থাকবে না, আইন থাকবে না, আদালত থাকবে না, কিছুই থাকবে না, বিপ্লবী সরকার দেশ চালাবে তাদের ইচ্ছা মতো মবের মাধ্যমে, আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেই, এত ভাত দুধ দিয়া মাখায়েন না, গলায় কাটা লাগবে। কিন্তু এত ভাত দুধ দিয়া মাখায়েন না, এই কাজটার দিকে যায়েন না, এটা করেন না, তাহলে এই দেশের গন্ডগোল আর কোনোদিন মিটবে না, কোনোদিন মিটবে না। যারা এই দেশের নাম পরিবর্তন করতে চান, সংবিধানটাকে যারা ঢিল মেরে ফেলে দিতে চান, যারা এই দেশকে সাম্প্রদায়িক জঙ্গি দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান, তাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম, এত ভাত দুধ দিয়া মাখায়েন না, এত সুজা না, এখনো মুক্তিযোদ্ধারা মরে নাই। আপনার একজন বিপ্লবী ডক্টর আলী রিয়াজ, যিনি জাসদ করতেন, বামপন্থী, তারাই তো এগুলো করছে। কে কে? ডক্টর আলী রিয়াজ। ডক্টর আলী রিয়াজের আমি ওটা ওই শানে নজরুল ডাম পাইছি, শানে নজরুল ডাম পামু। ডক্টর আলী রিয়াজ কে? Who is Dr. Ali Riaz in Bangladesh? আমার দল যাই বলে আমি কিছু বলি না, এই দেশের মানুষের ব্যক্তিত্ব সব ধ্বংস হয়ে গেছে বলে আমি চুপ করে থাকি। আলী রিয়াজ কে?
হু ইজ আলী রিয়াজ ইন বাংলাদেশ? সে মার্কিন নাগরিক। খলিল কই? হোয়ার ইজ খলিলুর রহমান? সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভ, কালো ক্লাইভদের কাইন্না বাংলাদেশটাকে সাজাইতে চায়। এটার ইতিহাসে কিন্তু এর উত্তর একদিন দিতে হবে, কিন্তু এর পরিণাম কিন্তু খুব ভালো না। দেখতেছি আলী রিয়াজ মাঝে মধ্যে বাগ দেয়, ওই বড় বড় পত্রিকার মধ্যে কথা লেখে আলী রিয়াজ। আমার কমিটিতে আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আলী রিয়াজের নেতা মাহমুদুর রহমান মান্না আর আখতারুজ্জামানরা ছিল বাসদ ছাত্রলীগের, জাসদ ছাত্রলীগের প্রেসিডেন্ট। আমরা বন্ধু, আমি আর মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামানরা আমরা বন্ধু। আলী রিয়াজরা তাদের কর্মী ছিল। আলী রিয়াজের মতো হাজার হাজার কর্মী হতভাগা ফজলুর রহমানের ছিল এবং এখনো বাংলাদেশে আছে, এবং আলী রিয়াজকে পড়ানোর মতো কর্মীও আমার আছে। এখন আমি লাগবে না, আমি চ্যালেঞ্জ করলাম, আলী রিয়াজের যে রেজাল্ট তার চেয়ে ভালো রেজাল্ট অন্তত আমার 500 কর্মীর বাংলাদেশে আছে। ফজলুর জন্য 500 আমি বললাম 500 কর্মীর বাংলাদেশে আছে। আমি কোন সময় ফার্স্ট ডিভিশন না পাইলে অনার্সে এমএতে আমি আমার সেন্ট্রাল কমিটির মেম্বার করি নাই। ছাত্রলীগ আর ছাত্র রাজনীতি করতে পারবেন আপনি, আলী রিয়াজকে করতে পারবেন। উনি ঢাকা ইউনিভার্সিটির। আলী রিয়াজকে আমি গণি না, আমি আলী রিয়াজকে গণি না। কথাটা খুব ক্লিয়ার, কাজগুলা করে দেখো। এই দেশ কিন্তু এমনি যাবে না। তারা কোন অধিকারে এত কিছু বেসিক জিনিস করে? আমি সেন্ট মার্টিন দ্বীপ দিয়া দিব, আবার বলছে কি সমুদ্র বন্দর দিয়া দিব। যারা বিরোধিতা করে তাদের প্রতিহত করতে হবে। আমি তো জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব, আমার চেয়ে অনেক বড়, আপনি 9 বছরের বড়, আপনাকে আমি শ্রদ্ধা করি। আপনার মুখ থেকে এই ধরনের কথা শুনতে চাই না। আমি বিরোধিতা করি, এখন আমার প্রতিহত করেন। আমি চট্টগ্রাম বন্দর দিব না। আমি বারবারই বলি, আমার মা গরিব, জুতার মালা পরিয়ে দিবে, আমি তা দিতে পারে। আমি খুব ক্লিয়ারলি বলছি, আমার মা গরিব, আমার দেশ গরিব। দেশ হলো আমার মা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি দেশ সৃষ্টি করছি, এর নাম বাংলাদেশ। আমার মা গরিব, তাকে আমি সুন্দর শাড়ি পরাইতে পারি না, তাকে আমি ঠিক মতো ভাত খাওয়াইতে পারি না, ওষুধ দিতে পারি না রোগে সুখে। কিন্তু একজন জমিদার যদি এসে বলে আমার মাকে বিয়ে দিলে পরে সে বেনারসি শাড়ি পরাবে, আমাকে যদি বলে তোর মারে আমার কাছে বিয়া দে, আমি বেনারসি শাড়ি পরাবো, আমি সেই জমিদারের কাছে আমার মাকে বিয়া দিব না। এই কাজটা জনাব ইউনূস সাহেবরা কইরেন না, কইরে দেখেন কি হয়। এখন যখন তখন কিছু হবে কিনা জানি না। এখন তো ওই যে অত্যাকেও খাল দেওয়া কেউ পিছাইছেন, এটা কি কয় বাংলায় কয় করিডোর, খাল ইংরেজিতে কয় করিডোর দেওয়া থেকে তো পিছাইছেন, চ্যানেল দিতে চাইছেন। না না না, আমরা দিব না। সেন্ট মার্টিন দ্বীপ থেকে কালকে ফোন আসছে, কক্সবাজার থেকে, কালকে না পরশুদিন আমার কাছে ফোন আসছে। সেইখানে বলা হচ্ছে সেইখানকার আদিবাসীদেরকে, যারা আবাসী, যে তোমরা অন্য জায়গাতে স্থান দেখো, সমুদ্রের ওই পারে কক্সবাজারে, আমরা তোমাদের টাকা দিয়ে দিব, এখান থেকে তোমাদের চলে যেতে হবে। আমাকে ফোন করে বারবার বলা হচ্ছে। আমার সেন্ট মার্টিন দ্বীপ কি কাউকে দিয়ে দেওয়া হয়েছে? তা না হলে 10 মাস যাবত আমরা ওখানে যেতে পারি না কেন? কাজী ইউনূস সাহেবরা আমার সংবিধান বদল করে দিবেন, আমার মুক্তিযুদ্ধ ফালায় দিবেন, মুক্তিযোদ্ধার গলায় আপনি জুতার মালা দিবেন, গালে জুতার বাড়ি দিবেন, আমার চট্টগ্রাম বন্দর দিয়া দিবেন, আমার দেশের ভিতর দিয়া যুদ্ধ করার করিডোর দিয়া দিবেন, আমার সেন্ট মার্টিন দ্বীপে স্টিমার লাগাইবার জায়গা দিয়া দিবেন। আর আপনি মনে করছেন এটা কি এমনই একটা গরু বাছুরের দেশ, যে দেশটা যুদ্ধ করে আমরা স্বাধীন করছি, সেই দেশের যোদ্ধারা এখনো মরে নাই? আপনি এই দেশটা এত কাকের দেশ বকে খাইলো কেন? এত সোজা মনে করতেছেন কেন? কাজে আমি মনে করি বিএনপি আমরা দেখলাম তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক হলো, সেই বৈঠকে দুই পক্ষই খুশি। নির্বাচন তারেক রহমান নিজ দায়িত্বে 2 মাস পিছিয়ে নিয়ে ফেব্রুয়ারির কথা বললেন। তারপরে দেখলাম ডক্টর ইউনূস বলছেন না, আমরা এপ্রিলে নির্বাচন দিব, এপ্রিলে দায়িত্ব দিয়ে চলে যাব। মানে বিএনপির অবস্থাটা কি? বিএনপি কি বোঝে যে তারা একটা খাদে পড়েছে? বিএনপির অবস্থাটা আমি কিন্তু এখানে মেইনলি মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলতেছি, এবং
এই দেশের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে আমি কথা বলতেছি, আইনের কথা বলতেছি, আমি একজন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট হিসাবে কথা বলতেছি। বিএনপির কথা, আপনি বিএনপির যারা এক্সিকিউটিভ আছেন আমাদের দলে, তাদেরকে দয়া করে জিজ্ঞাসা করবেন। বিএনপির সব কথা আমি বলতে পারবো না, তাদের যে নেতৃত্ব যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন দয়া করে, তারা তাদের উত্তর দিবে। কিন্তু আমি মনে করি বিএনপি এমন কোনো কাজ করে না যে কাজে তার দল গিয়া মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেয় বা জুতার বাড়ি দেয়, এই কাজ আমি আছি এই জায়গাতে। বিএনপি এমন কোনো কাজে রাজি হবে না যে কাজে আমার সেন্ট মার্টিন দ্বীপ অন্য দেশে স্টিমার লাগবে, বা আমার মাকে সমুদ্র বন্দর গুলো অন্যদের কাছে লিজ দিয়ে দিবে, অথবা আমার করিডোর দিয়ে দিবে, অথবা অন্য দেশের চক্রান্তের কারণে এইখানে একটা নতুন ইসরায়েল হবে, যে ইসরায়েলের মাধ্যমে ওই আমার পার্বত্য চট্টগ্রাম সহ সব জায়গাতে একটা গাজা উপত্যকা হবে, আর রাতের বেলা চট্টগ্রামের মানুষ ঘুমাতে পারবে না। সেই দেশটা কিন্তু আমি চাই না বন্ধু, কথাটা খুব, সেই দেশটা আমি চাই না। এটা যারা করবে তাদের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ করবই, রাজনৈতিক যুদ্ধ, মানুষ প্রস্তুত হবেই, যাবে না। মানে বুঝতে পারছি আপনার আবেগের সঙ্গে সম্পূর্ণ একমত আমি, এটা মানে সবারই। আমার এটা আবেগ না, এটা আমি সত্য কথা বলতেছি, আবেগের কোনো কথা না। আবেগ আমার আসে, যেহেতু আমার আবেগ আসে, আমি যেহেতু মানুষের আবেগ থাকে, গরুরও আবেগ থাকে, সেও বাচ্চাটাকে জিব্বা দিয়ে চাটা দেয় বাচ্চাটা হইলে পরে। সব মানুষের আবেগটা হইলে মানুষের প্রধান জিনিস। এখনই একটা গান গাইলে আপনার চোখে পানি আসবে, এখনই একটা মৃত্যুর কথা বললে আপনার চোখে পানি আসবে। আবেগটা তো খারাপ কোনো জিনিস না। আমি যেহেতু মুক্তিযুদ্ধ করছিলাম, আমার যেহেতু মানবতা আছে, আমার মনুষ্যত্ব আছে, আমার বিবেক আছে, কাজে আমার আবেগ আছে। আর আমি যেহেতু সারা পৃথিবী জানি, সারা পৃথিবীর রাজনীতি জানি, ভূত ভবিষ্যৎ আমি জানি, সেই কারণে আমার আবেগ আছে। আমি যেহেতু ইতিহাস জানি, বাংলাদেশের 10,000 বছরের ইতিহাস, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোত্থেকে এসে আমার সেই মাতৃভূমির সৃষ্টি হয়েছিল, কালিদহ সাগরের মধ্যে আমার দেশ সৃষ্টি হয়েছিল চাঁদ সৌদাগরের বাণিজ্যের মাধ্যমে, সেই কামরূপ কামাখ্যার রাজধানী। এগুলা কি বলবো আপনাকে? আমার দেশ কোত্থেকে একটা জাতি, বাঙালি জাতি সত্তা কিভাবে আসলো? হাজার হাজার বছর যাবৎ বাঙালি জাতি কোনোদিন সবসময় পরাধীন ছিল, স্বাধীন ছিল না। সেই বাঙালি জাতি কি করে আসলো? যুদ্ধ হয়েছে শত শত বছর, আমার পূর্বপুরুষরা মরেছে, মেরেছে, কিন্তু বাংলার স্বাধীনতা তারা দেখে যেতে পারে না। আমি তো আবেগপ্রবণ হবই। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল, আমাকে মানুষ সুযোগ দিয়েছিল, আমাকে ছাত্রলীগ আওয়ামী লীগ সুযোগ দিয়েছিল, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতা আমাকে সুযোগ দিয়েছিল, আমি যাতে স্লোগান দিতে পারি 6 দফা, সেই পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এতে আমার দল, আমি জানি এখন যে দল করি তারাও খুশি হবে, কিন্তু 71 পর্যন্ত, কিন্তু এমনকি 75 পর্যন্ত আমি যে দলটা এখন করি, উনারা তো ছিলেন না, কিন্তু উনাদের নেতা ছিলেন, যে নেতা এই দেশে 1971 সনে বাংলার স্বাধীনতা চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছিল, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আমি আশা করি আমার দল এটা মনে রাখবে যে মেজর জিয়া না হইলে প্রেসিডেন্ট জিয়া হতো না, আর মেজর জিয়া না হলে এত গৌরবান্বিত একজন ব্যক্তি এই দেশে সৃষ্টি হতো না, জিয়াউর রহমান সাহেব। দর্শকরা বলছে আপনার কথা শুনে বিএনপি আপনাকে দল থেকে বহিষ্কার করে দেবে। না, তা বহিষ্কার করে না করে সেটা আমার তো বহিষ্কার করা না করা তো সেটা দলের ব্যাপার আর আমার ব্যাপার, এটা তারা মনে করতে পারে, দেখা যাক কি হয়। আমি জানি না। আপনি যদি এভাবে করে বলেন, বিএনপির আসলে মুক্তিযুদ্ধ নিয়ে এখন ভূমিকাটা কি, এটা একদম পুরো ধোঁয়াশা, আমরা বুঝতেই পারছি না। বিএনপির কর্মী, এই ব্যক্তি তো বিএনপির কর্মী, সে তাকে তো এরই মধ্যে বহিষ্কার করা উচিত ছিল বিএনপির। আপনি দেখুন, এই যে একে তো বিএনপি এখন মধ্যে বহিষ্কার করেনি। আপনারা কি নোটিস করেন না যে কে
কেন তাকে এখনো বহিষ্কার করা হচ্ছে না? সে যদি যদি একে এম নুরুল হুদা কোনো অপরাধ করে থাকেন সেটি আইন আদালতের ব্যাপার। তার বাসায় গিয়ে তাকে এরকম জুতা পেটা করা, তাকে এভাবে লাঞ্ছিত করার অধিকার তাকে কে দিয়েছে? এটা কি আপনারা দলীয় ফোরামে আলাপ করেছেন? আমি আলাপ করি নাই, কিন্তু ওইটা দেখে আমার মনে হয় কি, আমারও ছেলে, শুনেন, এটা দেখে আমার মনে হয় আমার একজন স্ত্রী আছে। ওই যে আমি টেলিভিশনে সবসময় বলি যে আমার স্ত্রী লয়ার, আমরা 24 ঘন্টা একসাথে থাকি, আমার 4টা বাচ্চা আছে, আমার একটা নাতিও আছে। আমি কথাটা খুব বুঝার চেষ্টা করেন। এখন যদি আইসা কেউ আমাকে বাসার থেকে ধরিয়া এই ছেলে মেয়ের সামনে আর আমার স্ত্রীর সামনে জুতা পিটা করে, আমি তো আত্মহত্যা করি। আমি ফজলুর রহমান তো অর্জন করছি এটা, আমি তো যত অন্যায় আমি করি আমার সন্তানের সামনে, আমার স্ত্রীর সামনে আমাকে এসে মানুষ জুতা পিঠা করলো, এরপরে তো আমার বাঁচার কোনো অধিকার নাই, আর দরকারও নাই। আমি সেই কথাটা বলতেছি। বিএনপি আমাকে এক্সপেল করবে কি করবে না, আমি মুক্তিযুদ্ধের কথা বললে সেটা তো আমার নেতৃত্ব জানে। সেটা আমার নেতৃত্ব এখন পর্যন্ত আমাকে বলে নাই, কারণ আমি জানি আমার নেতৃত্ব বুঝে। আমার নেতৃত্ব বুঝে ওই যে আজকে ইরানের যুদ্ধ লাগছে, কথাটা বুঝেন আপনি? ইরানের যুদ্ধ লাগছে, ইরানের প্রধান নেতা ছিল আন্দোলনের বনি সদর নামে মধ্যবিত্ত রাজনীতি একটি দল, তাদের পিছনে ছিল মোল্লারা, খামেনিরা। সেই বনি সদরকে 6 মাস না 1 বছর না 1.5 বছর বা প্রধানমন্ত্রী রাখছিল, কিন্তু পরে লাথি দিয়ে তাদেরকে বাইর করে দিচ্ছে। এটা কিন্তু আমার দলের বোঝা দরকার, এবং বুঝে আমি জানি। আমার দলে এমন মানুষ আছে যারা রাজনীতি বুঝে এবং রাজনীতি জানে এবং ইতিহাস জানে। কাজেই আজকের বাংলাদেশে বিএনপির কি ভূমিকা হওয়া দরকার সেটা জানে। হ্যাঁ, আজকের প্রেক্ষাপটে তারা বলতে চাইতেছে যে ইউনূস সাহেবের সঙ্গে তারা আপুস আমি বলবো না, তারা একটা আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় আসছে। সেই সমঝোতাটা তো যারা আসছে দেখা যাবে। লেট আস ওয়েট ফর টাইম। আমি যে ইংরেজিতে বারবার বলি, বেশি ইংরেজি জানি না তো, দি টাইম উইল আনসার ইন টাইম। লেট আস ওয়েট ফর টাইম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম। আমাদের নেতা তারেক রহমান সাহেবের সাথে ইউনূস সাহেবের যে কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তা তো কিছুটা আমরা জানি, শরীয়তটা জানি, মারেফতটা তো আর জানি না। কথাটা খুব বুঝার চেষ্টা করেন। যেটা প্রকাশ্যে আসছে সেটা জানি, কিন্তু গোপনে তো তারা আলাপ করছে। নিশ্চয়ই ইউনূস সাহেব এমন কোন কথা দিছে বা এমন কোন এগ্রিমেন্ট করছে যে ফেব্রুয়ারির 12 তারিখের মধ্যে ইলেকশন হবে। সেই ইলেকশনটা যদি এগ্রি করে, সেই ইলেকশনটা যদি অ্যাকচুয়ালি হয়ে যায়, তাহলে তো বুঝবো যে তারেক রহমান যে খেলা খেলছে আমাদের নেতা, সেই খেলায় উনি গোল্ড মেডেল পাবে। দেশটাকেও বাঁচাইলো, নির্বাচনটা হইলো। এখন আবার দেখতেছি একটা নির্বাচন দক্ষিণ সিটি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপার নিয়ে এমন একটা আওলা লাগছে, যে আওলায় এখন নাকি শুনতেছি স্থানীয় কর্পোরেশনের নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন হবে। তারা চাইতেছে প্রতিদিন প্রতি মুহূর্তে ওই কি কি আনুমানিক কি আনুপাতিক হারে সংসদ সদস্য সর্বোচ্চ 300 পাইবো। হ্যাঁ, পাগলের একটা সীমা থাকে। পাবনাতে আমাদের একটা হসপিটাল আছে, যা হইতেছে একটা হসপিটাল আছে, যা হইতেছে আমার মনে হইতেছে জেলায় জেলায় থানায় থানায় হসপিটাল হইতে। ওই হসপিটালে পাবনা মতো হসপিটাল প্রত্যেক থানায় একটা করে হইতে হবে। এই যে যারা বলতেছে এখন যে এই স্থানীয় নির্বাচন আগে হইতে হবে, আনুপাতিক হারে ভোটের মাধ্যমে এমপি নির্বাচন করতে হবে, ইত্যাদি 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 ইত্যাদি, সংবিধানটা ছিঁড়ে ফেলায় দিতে হবে, যারা মনে করতেছে যাদের মিছিলে 150 লোক হয় না এবং যারা ভোট করলে ইউনিয়ন পরিষদের একটা মেম্বার ভোট পাবেন, এদের গুরুত্ব কেন যায়? যে দলটার মধ্যে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই, যে দলটার, সেই দলটার ছোকরা বাচ্চা শিশুরা সামনে বৈশা বৈশা বড় বড় কথা বলে। এক ছেলে দেখলাম বললো 400 সিটের মধ্যে 300 পার্লামেন্ট সিট নাকি এনসিপি জিতে ফেলবো। এটা আবার আলোচনাও করে। তারে আবার জিজ্ঞাসা করেন, রে বাবা তোমার মাথাটা কি ঠিক আছে কিনা, আমার কথাটা বুঝেন। ওর কথা লয়ে আবার আলাপও করে দেখি। ওই এই যে শুরু হয়েছে যে বিএনপি একটা কথা বলার সঙ্গে সঙ্গে আবার ওই এনসিপি দিয়ে কথা বলায়, তাইলে সমান সমান হয়ে গেল। আরে হ্যাঁ, হিমালয় পর্বত আর টিলা সমান? হ্যাঁ,
গোবরের স্তূপ আর হিমালয় পর্বত সমান সমান হয়ে গেল, একটা ডুবা একটা টিলা হয়ে গেল মহাসাগরের সমান। এইটা বাংলাদেশে হইতেছে, চলছে। ইউনূস সাহেব এই ম্যাজিকটা দেখাইতেছে। ইউনূস সাহেব খুব, ওনাকে রেসপেক্ট করে বলছি, উনি খুব বড় ম্যাজিশিয়ান, পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাজিশিয়ানদের একজন। উনি খুব ম্যাজিক দেখাইতেছে। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বললাম দলের কথা, যেটা বিএনপির ব্যাপারে জানতে চাইবেন এটা আমাদের যারা বিএনপির সাংগঠনিক যারা নেতৃত্বে আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন। আমি শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তার রাজনীতি এবং বর্তমানে যে ঘটনা প্রবাহ তার উপরে আমি কথা বলে গেলাম। এতে আমার ভাগ্যে কি আছে আমি জানি না, কিন্তু আমি এই কথাগুলো না বললে আমি পাপী হব বলে মনে করি। আমি বিবেকের কাছে আমি নিজেকে সাংঘাতিক ভাবে দায়ী থাকবো বলে মনে করি, এবং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের কাছে যাদেরকে আমি যুদ্ধে গিয়েছিলাম, যারা পাহাড়ের পাদদেশে কবরের মধ্যে পড়ে আছে, যে মুক্তিযোদ্ধারা, তাদের আত্মার অভিশাপে আমি অভিশপ্ত হব। সেই কারণে আমি বিবেকের ধারণায়, রাজনৈতিক চেতনায় আমি সমস্ত কথাগুলো বলে যাচ্ছি। আমার মুক্তিযুদ্ধের উপর আঘাত আসলে, আমি যে রকিব সাহেবের সম্পর্কে আছে কথা বললাম, তাকে আমি সবচেয়ে বেশি অনেক সমালোচনা করেছেন, আমি জানি আমরা, কিন্তু স্পষ্টবাদী, সবসময় খুব স্পষ্ট কথা বলেন, এবং আমি শুরুতেই বলেছিলাম আপনি এখন এই সময়ের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর। ফজলু ভাই, আপনার কথা বোধহয় কেটে যাচ্ছে আর আমাদের সময়টাও শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ। জি, আমিও শেষ করতে চাই। জি জি, অনেক চমৎকার বলেছেন। আপনি ভালো থাকুন, আপনার প্রতি অনেক শ্রদ্ধা জানাচ্ছি। আপনি ভালো থাকুন, নিশ্চয়ই আবারও একদিন আপনার সঙ্গে দেখা হবে। কিন্তু আমরা চাই না যেই ঘটনাটা নিয়ে আমাদেরকে কথা বলতে হলো এরকম আর একটি ঘটনাও ঘটুক। আপনার কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম সেনাপ্রধানের ব্যাপারে, যে তিনি এরকম হিরণ্ময় নীরবতা, রহস্যজনক ভূমিকায় কেন? তিনি তো ওয়াদা করেছিলেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষকে যে সবাইকে তিনি নিরাপদে রাখবেন। তিনি এতটা কাণ্ডজ্ঞান, দায়িত্বহীন কেন হয়ে উঠলেন? সেই প্রশ্নের জবাব আমাদের জানা দরকার। নিশ্চয়ই আমরা আর একদিন জানবো। আপনি যদি বলতেন। নিশ্চিত আমি সেনাপ্রধানের সঙ্গে ব্যাপারে আজকে আর কিছু বলতে চাই না, আমি আরেকদিন বলবো। আমাকে একটু আপনি ভালো থাকুন, আপনার প্রতি অনেক শ্রদ্ধা। জি, অনেক শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। আসলে এইরকম রক্তক্ষরণ বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, অসংখ্য যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, মুক্তিযোদ্ধাদের সম্মান করে, তাদের অন্তরে এরকম রক্তক্ষরণ হচ্ছে প্রতিনিয়ত। আমিও অসংখ্য টেলিফোন পাই। বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠী মানসিকভাবে অসুস্থ বোধ করছে এ ধরনের একের পর এক মানুষের, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের উপর যেভাবে করে নির্যাতন করা হচ্ছে সেগুলো দেখে। এইভাবে একটি দেশ চলতে পারে না। এবং আমি বারবার করে বলতে চাই যে সেনাপ্রধান তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি দেশের জানমালের নিরাপত্তা রক্ষা করবেন। সেই 5ই আগস্টেই তিনি এই ঘোষণা দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত তিনি কিছুই করেনি। এমনকি 2 মাস আগেও তিনি বলেছিলেন যে এনাফ ইজ এনাফ, কিন্তু তারপরেও তিনি কিছুই করেননি। তিনি তাকিয়ে তাকিয়ে দেখছেন। তার উদ্দেশ্যটা কি? তিনি কি চান? তিনি চান দেশটি ধ্বংস হয়ে যাক। কাদের উদ্দেশ্য হাসিল করছেন তিনি? এই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখলাম। আপনারা ভাবুন, চিন্তা করুন। দেশটি আমাদের সবার। এই দেশকে বাঁচাতে হলে সবার এখন একটু সুস্থভাবে, বুদ্ধিদীপ্তভাবে চিন্তা করে অগ্রসর হওয়া দরকার। আপনারা সবাই ভালো থাকুন।